সেভ হচ্ছে। এইটা থাকলে পজ, এইটাকে আপনি সেভ হয়ে যাবে। রান থাকে। আমরা এবারে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা নির্ণয় করব, অর্থাৎ চাপ প্রেসার পি, রোট আছে ঘনত্ব, আর সিটা হচ্ছে তোমারকে আরএমএস বেগ। ঠিক আছে, তো তোমরা ইজকাল টু অন্তর রো সি স্কোয়ার এই প্রমাণটা নাও করতে পারো, কারণ পরীক্ষায় পড়ে না, কিন্তু জানতে হবে। জানার জন্য একটু দেখো, আর মুখস্থ রাখতে পারলে ভালো, মুখস্থ রেখে দিতে পারো, অসুবিধা নেই। তো আমরা এরকম রাশিমালা নির্ণয় করার জন্য আমরা একটা ঘনক নিয়েছি। এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল 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 এল, তাহলে আয়তন হবে ভি সমান এল কিউ। এবং ঘনকের ভিতরে মোট অণুর সংখ্যা হচ্ছে এন, ক্যাপিটাল এন অণু আছে, এবং এক একটা অণুর ভর হচ্ছে ধরে নিচ্ছি এম। ঠিক আছে, আর একক আয়তনে অণুর সংখ্যা হবে এন বাই ভি, কারণ ভি আয়তনে আছে এন সংখ্যক অণু, তাহলে একক আয়তনে হবে এন বাই ভি, সেটাকে ছোট এন দিয়ে প্রকাশ করছি। ওকে, এবারে গ্যাসের মধ্যে ধরছি প্রত্যেকটা অণুর ভর বেগ C1 C2 C3 C4 করে হচ্ছে এন সংখ্যক অণু আছে, এন তম অণুর বেগ হচ্ছে Cn। তো প্রত্যেকটা অণুর ক্ষেত্রে আমরা হিসাব করতে অসুবিধা হবে, সেই জন্য আমি ধরে নিচ্ছি ইন জেনারেল একটা অণুর বেগ হচ্ছে c। এই c বেগটা তিনটে দিকে তিনটে উপাংশ থাকবে, x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে u, y অক্ষ বরাবর v, z অক্ষ বরাবর w। তো আমরা এটাকে লিখতে পারি uy ক্যাপ প্লাস vj ক্যাপ প্লাস wk ক্যাপ। এটা c হলে এটা x অক্ষ, মান হচ্ছে u, এটা হচ্ছে y অক্ষ। এখানে দেখায় ছবিতে c, x অক্ষ বরাবর u, y অক্ষ বরাবর v, z অক্ষ বরাবর w, u v w তিনটে আছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি i j k ক্যাপ। তার মানে c ভেক্টরের মানটা কত হবে, c স্কয়ার সমান u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। এবার আমরা একটা কোণার একটা দিকে x অক্ষ বরাবর গতি হিসাব করব। হ্যাঁ, x অক্ষ বরাবর, ধরো x অক্ষ বরাবর গতির ক্ষেত্রে একটি কোণা গতির ক্ষেত্রে আমরা বের করব কি অ্যাকচুয়ালি চাপ। চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্র, বল মানে আবার কি, ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তন বের করতে হবে। তো আমি এরপর ধরে নিচ্ছি, এটা মুছে দিচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা মুছে দিচ্ছি। ধরছি আমি x অক্ষ বরাবর এ তলে একটা কণা, এম ভরে একটা কণা ইউ বেগে এ তলে আঘাত করলো, তাহলে ভরবেগ হলো এম ইউ। যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই যে বেগে, যে ভরবেগে আঘাত করবে সেই ভরবেগ নিয়ে সে বেরিয়ে আসবে। এম ইউ ভরবেগ আঘাত করছে, আবার এম ইউ ভরবেগ নিয়ে বেরিয়ে এলো, কিন্তু মাইনাস চিহ্ন হবে, এটা মাইনাস এম ইউ একটা হবে। ওইটা যদি পশ্চিম দিক হয়, এটা পূর্ব দিক, একটা প্লাস হয়, একটা মাইনাস। তাহলে অতএব হ্যাঁ ভর এ তলে, এ তলে যদি হিসাব করি, এ তলে ভরবেগের পরিবর্তনটা কত হচ্ছে, এম ইউ মাইনাস মাইনাস এম সমান 2m ইউ। ওকে, এই তলে ভরবেগের পরিবর্তন হলো 2m ইউ। তার জন্য কত সময় ছাড়া ছাড়া ভরবেগের পরিবর্তন হচ্ছে সেই সময়টা বের করতে হবে। সময় সমান দূরত্ব বাই বেগ, কারণ এ তল থেকে কোণাটা বি তলে যাবে, ওইখানে আবার ধাক্কা খেয়ে ব্যাক করে আবার এ তলে আসবে,
তাহলে এ তল থেকে বি তলে গেল গিয়ে এল দূরত্ব গেল, এ তল থেকে বি তলের দূরত্ব এল, আবার এ তলে ফিরে এলো, তাহলে মোট আবার এল দূরত্ব এলো, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এল প্লাস এল বা 2l। আর ইউ বেগে যাচ্ছে, বেগ সমান ইউ, তাহলে আমরা জানি এস সমান ভিটি, তাহলে সমান সমান দূরত্ব বাই বেগ, দূরত্বের জায়গায় 2l আর বেগের জায়গায় ইউ, কারণ এক্স অক্ষ বরাবর বেগ ধরেছি ইউ, তাহলে এই 2l বাই ইউ সময় ছাড়া ছাড়া এই তলে সংঘর্ষটা বা ধাক্কাটা হবে। ওকে, তাহলে এই তলে ভরবেগের পরিবর্তন বাই সময় করলে তলে প্রযুক্ত বল, তো এই তলে প্রযুক্ত বল সমান কত? ভরবেগের পরিবর্তন বাই সময়, মানে ভরবেগের পরিবর্তন বাই সময়, 2mu সময় সমান 2l বাই u, তা mu স্কয়ার বাই l। তাহলে অতএব এই তলে প্রযুক্ত বলের জায়গায় চাপ হবে, চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল, তাই না? বল বলতে mu স্কয়ার বাই l, আর ক্ষেত্রফল এরিয়ার জায়গায় ক্ষেত্রফল হচ্ছে এই তলে ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ l স্কয়ার হয়ে গেল mu স্কয়ার বাই l কিউব। এই তলে চাপ, তাহলে এই তলে চাপ হলো আমরা পেয়ে গেলাম, এটা একটা কোণার জন্য হলো। অতএব এই তলে মোট কতগুলো কোণা আছে? n সংখ্যক কোণার জন্য প্রযুক্ত চাপ। অতএব এই তলে n সংখ্যক কোণার জন্য মোট প্রযুক্ত চাপ px হলে px সমান u এর জায়গায় u1 u2 u3, তাই না? এসব বসাবো। প্রথম কোণার x অক্ষ বরাবর বেগ u1, দ্বিতীয় কোণার x অক্ষ বরাবর বেগ u2, তৃতীয় কোণার x অক্ষ বরাবর বেগ u3, তাহলে এগুলো হবে। তাহলে m u1 স্কয়ার বাই l3, l3 এর জায়গায় হয়ে যাবে আয়তন v, v বসে দিচ্ছি, প্লাস m u2 স্কয়ার বাই v প্লাস, এবার মুছে দিচ্ছি না, লাগবে না, প্লাস m u3 স্কয়ার বাই v প্লাস ডট ডট করে প্লাস m un স্কয়ার বাই v, তাই তো? তার মানে m বাই v কমন নিয়ে নাও, u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার হয়ে যাচ্ছে, u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস ডট ডট করে প্লাস un স্কয়ার। ঠিক সেরকম y অক্ষ বরাবর তলে যদি চাপ p হয় একই জিনিস হবে, m বাই v যেমন আছে, বাকিগুলো আর করার দরকার নেই, এরকম অনুরূপে করে দিবে। u1 ইনটু যেটা হবে v1, তাহলে v1 স্কয়ার, ছোট v মানে বেগ, এটা হচ্ছে আয়তন, বড় v, v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস ডট ডট করে প্লাস vn স্কয়ার। ঠিক সেরকম z অক্ষ বরাবর তাহলে pz সমান কত হবে? একই জিনিস m বাই v ইনটু w হবে, w1 স্কয়ার প্লাস w2 স্কয়ার প্লাস ডট ডট করে wn স্কয়ার। ওকে, অতএব আমরা জানি একটা নির্দিষ্ট বিন্দুতে x অক্ষ y অক্ষ আর z অক্ষ বরাবর চাপ সব জায়গায় সমান। অতএব px সমান py সমান pz সমান p ধরে নিচ্ছি, সব দিকে চাপ সমান। অতএব তাহলে p সমান এখানে আবার বল করে নেব, বল মানে 3টে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 1/3 হলো। এবার px py pz যাচ্ছে, সবগুলো যোগ করো, যোগ করলে এটা যুক্ত এটা যুক্ত এটা যোগ করে দাও, m বাই v সবগুলোতে আছে, কমন নিয়ে নাও, ছোট m বাই v। এরপর এগুলো সাজিয়ে নাও, u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার, v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার একটা হলো, প্লাস u2 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস w2 স্কয়ার প্লাস ডট ডট করে এভাবে হতে থাকবে। u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার, মানে আমরা c1 স্কয়ার প্রথমে লিখেছিলাম, এটা c1 স্কয়ার, এটা c2 স্কয়ার প্লাস ডট ডট করে প্লাস cn স্কয়ার। এবার নিচেগুলো মুছে দাও, এটা ছিল 1/3 m বাই v, এবং উপর নিচে n দিয়ে গুণ করে দিচ্ছি, mn বাই মানে মোট বল বাই মোট আয়তন, কিন্তু এটা crm স্কয়ার, তার মানে হয়ে গেল 1/3 m বাই v মানে ভর বাই আয়তন মানে ঘনত্ব,
CRMS স্কয়ার, তার মানে 1/3 রো সি স্কয়ার, তারপর চলে এলো প্রমাণ হয়ে গেল। এইভাবে তোমরা আদর্শ গ্যাসের চাপের রাশিমালা নির্ণয় এইভাবে করতে হবে। ওকে, এবারে এই পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার এটা ধরে নিয়ে তোমাদের বাকি সব ক্যালকুলেশন আমরা করব। আদর্শ গ্যাসের গতিতত্ত্ব হতে পাই পি ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার, বা 1/3 রো মানে কত m বাই ভি ইনটু সি স্কয়ার সমান 1/3 m মানে m n বাই ভি ইনটু সি স্কয়ার। m হচ্ছে একটি অনুভর, যদি n সংখ্যক অনুভর থাকে টোটাল আয়তনের ভর হচ্ছে mn। এবারে যদি আমি ভি যদি 1 হয়, এক নম্বর কেস আসছে ভি সমান 1 মানে হচ্ছে চাপ সমান 1/3 n বাই ভিটাকে কি বলা হয়, n বাই ভিটা হচ্ছে একক আয়তন অনুসংখ্যা ছোট n, n বাই ভি এর জায়গায় ছোট n ইনটু সি স্কয়ার। এটা কেমিস্ট্রিতে পড়ে থাকবে p ইকুয়াল টু ছোট n ইনটু সি স্কয়ার, এটা ফর্মুলা। ছোট n মানে হচ্ছে একক আয়তন অনুসংখ্যা, n বড় n বাই ভিটাকে ছোট n দিয়ে পড়াশোনা হয়। ওকে, এটা একটা ফর্মুলা মনে রাখবে, 1/3 mn সি স্কয়ার p ইকুয়াল টু, এটা একটা হলো। এবার কেস নাম্বার 2, এটা মুছে দাও, এটা আমার লাগবে না, আবার অন্য প্রসেস করছি। কোনাকুনি কোন করে দাও, 3pv সমান mc স্কয়ার, অতএব গতি শক্তি এনার্জি সমান কত আমরা জানি, গতি শক্তি সমান হাফ mc স্কয়ার, সমান হাফ mc স্কয়ার মানে যে পেয়েছি 3pv সমান 3/2 pv। এখন এবার v যদি 1 হয়, অর্থাৎ একক আয়তনের গ্যাস হলে গতি শক্তি কি হবে 3/2 p, বা চাপ সমান 2/3 p। প্রমাণ করে যে দেখাও যে একক আয়তনে গ্যাসের চাপ গতি শক্তির 2/3 অংশ, তাহলে আমাকে এইভাবে ক্যালকুলেশন করে দেখাতে হবে, বা গতি শক্তির চাপের 3/2 অংশ আমাকে এইভাবে দেখাতে হবে। ওকে, এটা 2 নম্বর কেস হলো। আবার কেস নাম্বার 3, এই পর্যন্ত করলাম 3/2 pv হলো। এরপর আবার লিখবো, এখান থেকে আবার শুরু করবো, লিখবো লিখে বলবো 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি pv সমান কত 8t, অতএব গতিশক্তি সমান 3/2 pv এর জায়গায় 8t বসিয়ে দাও, 3/2 8t। তাহলে 1 মোল গ্যাসের গড় গতিশক্তি ফর্মুলা পেয়ে গেলাম 3/2 8t, এটা ফর্মুলা মনে রাখতে হবে। এবার এখান থেকে দেখো গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে কি সমানুপাতিক, আদর্শ গ্যাসের গতিতত্ত্বে পাই গড় গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। শুধু তাই নয়, t যদি 0 হয় তাহলে গতিশক্তিও কত হবে 0, t 0 হলে গতিশক্তি 0। তাহলে এখান থেকে পরম শূন্য উষ্ণতা ধারণা করা যায়। পরম শূন্য উষ্ণতা কাকে বলে না, যে উষ্ণতায় আদর্শ গ্যাসের গতিশক্তি গড় গতিশক্তি শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে 3/2 8t এটা একটা ফর্মুলা পাওয়া গেল। আবার p ইকুয়াল টু আদর্শ গ্যাসের গতিতত্ত্বে পাই p ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার, 4 নম্বর কেস। এখানে CRMS বেগটা পাওয়া যাবে, CRMS সমান কত 3p বাই রো, 3p বাই রো, CRMS সমান √3p বাই রো, এটা একটা ফর্মুলা। বা CRMS সমান 3p বাই রো মানে ঘনত্ব মানে ভর বাই আয়তন, 3p m বাই v মানে v বাই m। 1 মোল গ্যাসের ক্ষেত্রে pv সমান আমরা জানি 8t, তাহলে √3 8t বাই m হয়ে গেল। RMS বেগ হচ্ছে √3 8t বাই m।
আর আর এম ধ্রুবক হওয়ার জন্য অতএব সি আর এম এস বেগটা উষ্ণতার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। অতএব C1/C2 সমান √T1/T2। এই ফর্মুলা ধরে আমরা অঙ্ক করতে পারি। শুধু তাই নয়, T=0 হলে মানে 0 কেলভিন, তার আরএমএস বেগ কত হবে? 0 হয়ে যাবে। অর্থাৎ পরম শূন্য সাথে আরএমএস বেগ 0 হয়ে যায় আর গ্যাসের গতিশক্তিও 0 হয়ে যায়। প্রমাণ করো বললে আমাকে এইভাবে দেখাতে হবে। ওকে, এটা একটা টপিক গেল। এবারে চলে এসো তাহলে 3 ধরনের আমরা বেগ পেলাম। একটা হচ্ছে তোমাকে সিআরএমএস বেগ পেলাম, এটা ফর্মুলাটা মনে রাখবে, ওটা 3RT/m। আর একটা গড় বা মান পেয়েছি, গড় বেগ, এটা ক্যালকুলেশন তোমাদের নেই, শুধু ফর্মুলাটা মনে রাখলেই হবে, √8RT/m5। আর একটা বেগ আছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তার মান হচ্ছে √2RT/m। সিএম মানে মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সম্ভাব্য বেগ, সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ মানে কি? মানে একটা গ্যাস, একটা পাত্রে গ্যাস আছে, তাহলে তার গ্যাস মলিকুলগুলো বিভিন্ন মলিকুলের বিভিন্ন বেগ, তাহলে সিএম বেগটা হচ্ছে সেই বেগ যে বেগটা সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে থাকবে, তাকে সম্ভাব্য বেগ বলে। যে গতিবেগটা সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে থাকবে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করলে কেমন হবে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করলে ব্যাপারটা কি দাঁড়াবে? এইরকম ব্যাপারটা। ওকে, এইদিকে অণুর সংখ্যা, এইদিকে বেগ। তো সিএম ভেলোসিটিটা বেশি সংখ্যক অণুর মধ্যে আছে, তাই এটা সিএম বেগ। অণু সংখ্যা বেশি কিন্তু এটা কম, আর গড় বেগটা হচ্ছে এখানে থাকবে সি বার। আরএমএস বেগটার মানটা সবচেয়ে বেশি, সেটা দেখো কম সংখ্যক অণুর মধ্যে আছে। এইরকম কিনতে হবে। তাহলে এখানে সিআরএমএস বেগটা সবচেয়ে বড় সি বারের তুলনায়, সি বার বেশি সিএম এর তুলনায়। আর এই যে অনুপাত করে দিবে, বই তো দেওয়া আছে, দেখবে অনুপাত করে নেবে, হয়ে যাবে উত্তর। এবার গ্যাসের গতিতত্ত্ব থেকে বিভিন্ন সূত্রের প্রমাণগুলো আমরা করব। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে বিভিন্ন সূত্রের ব্যাখ্যা। বিভিন্ন সূত্রের ব্যাখ্যা করব, বিভিন্ন সূত্রের প্রমাণ, ব্যাখ্যা না সরি প্রমাণ। তো কিরকম? তাহলে আগে লিখব গ্যাসের গতীয় তত্ত্ব থেকে পাই, গ্যাসের গতিতে পাই গ্যাসের গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, এবং গতিশক্তিও পেয়েছি E = 3/2 PV। তাই তো? তাহলে অতএব বলতে পারি হ্যাঁ PV 1 আর 2 হতে পাই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, সব বাঁ দিকে P সমান। অতএব 1 ও 2 হতে পায়, তাহলে অর্থাৎ PV সমানুপাতিক কত? এইটা সবার ক্ষেত্রে প্রমাণ করবো। PV ভ্যারিয়েন্স কি, এটা কমন জিনিস, এটা সবার ক্ষেত্রে করবে। দিয়ে এবার স্পেশাল কেস যদি হয়, ধর 1 নম্বর বয়েলের সূত্র প্রমাণ যদি বলে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, যাই বলুন না কেন, এই পর্যন্ত সবার ক্ষেত্রে সেম করবো। করে এবং বয়েলের সূত্রে কি বলবো? বয়েলের সূত্রে আমরা জানি কি T = কনস্ট্যান্ট,
T সমান কনস্ট্যান্ট হলে তাহলে PVও সমান কি হবে কনস্ট্যান্ট হবে কারণ এটা ধ্রুবক Tটা ধ্রুবক PV ভ্যারিয়েন্স ধ্রুবক তার মানে PVও ধ্রুবক তার মানে P এর সঙ্গে কি V ব্যস্তানুপাতিক তার মানে চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয় এটাই বয়লের সূত্র হয়ে গেল প্রমাণ ওকে আচ্ছা এবার চার্লসের 2 নম্বর আছে চার্লসের সূত্র যদি বলে চার্লসের সূত্রে কি ধ্রুবক হয় চাপ স্থির তাহলে P সমান কনস্ট্যান্ট তাহলে P সমান কনস্ট্যান্ট হলে P যদি কনস্ট্যান্ট হয় তাহলে Pটা বাদ গেল তাহলে বাকি রইল V আর T তাহলে V এর সঙ্গে T ডাইরেক্ট সমানুপাতিক এটাই চার্লসের সূত্র চার্জ স্থিতিকে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয় এটা চার্লসের সূত্র প্রমাণ হয়ে গেল চাপের সূত্র হলে আয়তন ধ্রুবক হয় আয়তন ধ্রুবক হলে চাপের সঙ্গে পরম উষ্ণতা সমানুপাতিক আয়তন বাদ চাপ আর উষ্ণতা দেখো সূত্রগুলো প্রমাণ হয়ে গেল আর অবস্থার সমীকরণ আর এটা হচ্ছে অবস্থার সমীকরণ হলে পিভি সমানুপাতিক কি এটা লিখবে বা পিভি সমান হয় সমান্তরাল একটা কে দেবো তোমরা কেটি এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রমাণ হয়ে গেল ওকে সবই আমরা করে নিতে পারি এইখান থেকে এবারে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের প্রমাণ এক দুই তিন চার পাঁচ নম্বর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের প্রমাণ এটা প্রমাণটা কিভাবে করব দু প্রকার গ্যাস নিন এটা প্রথম প্রকার একটা গ্যাস এটা তৃতীয় প্রকার গ্যাস এটা ধরো N1 সংখ্যক অণু আছে এটা N2 সংখ্যক অণু আছে একক আয়তন এর আয়তন একক আয়তন একক আয়তন এর এক একটা অণু ভর M1 এর এক একটা অণু ভর M2 এই গ্যাসের ঠিক আছে আর C1 নেবে এটা C1 হচ্ছে এটা R নেবে C2 তাহলে আমাদের চাপ P1 সমান কত হবে 1/3 M1 N1 C1 স্কয়ার এখানে চাপ P2 কত হবে 1/3 M2 N2 C2 স্কয়ার এই গ্যাসের বৈদ্যুতিক পাই চাপের রাশিমালা 1/3 mc স্কয়ার এটা হচ্ছে একক আয়তনের গ্যাস হলে এভাবে লেখা হয় তাহলে আয়তন দুজনেরই সমান হয়ে গেল এবারে যদি P1 সমান P2 হয় তবে কি চাপ সমান হলে কি হবে 1/3 M1 N1 C1 স্কয়ার সমান 1/3 M2 N2 C2 স্কয়ার 1/3 কেটে গেল অতএব N1 into M1 C1 স্কয়ার ওইখানে N2 into M2 C2 স্কয়ার হলো এরপর আমি ধরে নিচ্ছি আরেকটা জিনিস ধরি উষ্ণতা সমান ধরি দুটো গ্যাসের উষ্ণতাও সমান T1 সমান T2 উষ্ণতা সমান হলে তাহলে গতিশক্তিও কি হবে সমান হবে গতিশক্তি সমান হলে গতিশক্তি কত হাফ M1 C1 স্কয়ার সমান হাফ M2 C2 স্কয়ার আর উষ্ণতা সমান হলে গতিশক্তি সমান হবে গতিশক্তি তো 3 2 8টি এবার হাফ কেটে গেল তাহলে M1 C1 স্কয়ার সমান M2 C2 স্কয়ার তাহলে এগুলো সমান হলে তাহলে এগুলো কেটে গেল অতএব N1 সমান N2 অর্থাৎ দুটো গ্যাসের অণুর সংখ্যাও সমান হবে কোন কন্ডিশনে না আয়তন দেখো দুজনেরই সেম চাপও দুজনেরই সেম ধরেছি উষ্ণতাও সমান ধরা আছে তাহলে চাপ উষ্ণতা ও আয়তন যদি সমান থাকে তাহলে সকল প্রকার গ্যাসের মধ্যে থাকা অণুর সংখ্যাও সমান হবে এই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব তো আমাদের সিলেবাসে এই পর্যন্ত আছে বাকি যেটা আছে বাকি এখন দু পাতা যেটা আছে সেটা তোমার ডিলিটেড পোরশন ডিলিট হয়ে গেছে মানে এবারে এইচএসে আর লাগবে না এটা করার দরকার নাই এই পর্যন্তই পড়বে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থিওরি হিসাবে যা আছে আর এগুলো দিয়ে অঙ্ক আছে একটু দেখবে ঠিক আছে এগুলো দিয়ে অঙ্ক যা আছে একটু দেখবে উদাহরণের অঙ্ক আছে অনুশীলনীর অঙ্ক আছে এগুলো একটু দেখবে ভালো করে
অঙ্কগুলো খুব সহজ আছে, ফর্মুলা বসাবে হয়ে যাবে। আমি দু একটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্ক খুব একটা প্রবলেম নেই। গাণিতিক সেট 1 প্রথমেরটাই দেখাচ্ছি, কয়েকটা দেখাচ্ছি, বাকি সব করে নিতে হবে। সেট 1-এর একটা হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 0.00009 গ্রাম পার সেমি কিউব হলে প্রমাণ চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মান নির্ণয় করো। হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব রো দেওয়া আছে 0.109 গ্রাম পার সেমি কিউব হলে এসটিপিতে হাইড্রোজেন অণু আরএমএস বেগ কত? এসটিপি প্রমাণ চাপ উষ্ণতা হাইড্রোজেন আরএমএস বেগ কত? তার মানে আরএমএস সি আরএমএস জানতে চাই, তাই সি আরএমএস মানে √3p/ρ ফর্মুলা মুখস্থ সব সময় পাবে, এই ফর্মুলাটা থেকে তৈরি করে নেবে। তাই সি সমান 3p/ρ, এখানে ডাটাগুলো বসিয়ে দিবে, চলে আসবে 3p। পি মানে প্রমাণ চাপ কত? 76 সেমি পাঁচ তমের চাপ। কিন্তু এখানে যখন বসাবো, এখানে সিজিএস এ যেহেতু করছি না, সিজিএস এ আছে, তাই চাপেরও সিজিএস এ কি ডাইন পার্সেন্ট স্কোয়ার, তার ডাইন পার্সেন্ট স্কোয়ার আনতে কি হতে হবে? এইচডিজি, এইচ ইন্টু ডি হচ্ছে 13.6 × 980, গুণ করলে ডাইন পার্সেন্ট স্কোয়ারে আসবে। এর মানটা এখানে বসাবে আর ও ঘনত্বের মানটা এখানে বসিয়ে দিবে, তাহলেই দেবে অঙ্কটা চলে আসবে। 3 × 76 × 13.6 × 980 বাই 0.1234809 এত সেমি পার সেকেন্ড হয়ে যাবে অঙ্কটা। জাস্ট ফর্মুলায় বসাবে, হয়ে যাবে। 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগের একটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন গ্যাসের অণুর আরএমএস বেগ দেওয়া নির্ণয় করো। টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে অক্সিজেন গ্যাস অণু আরএমএস বেগ নির্ণয় করতে হবে টি সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এটা সেন্টিগ্রেডে থাকলে এটাকে তোমাদেরকে 273 যোগ করে কেলভিনে আনতে হবে, মানে 300 কেলভিন। এবার সিআরএমএস আনতে যে সিআরএমএস সমান 3RT/m, এই ফর্মুলায় বসিয়ে দিবে। আর এর মানটাও দেওয়া আছে, আর অক্সিজেন গ্যাসের আণবিক ভর আমরা জানি, এম এর মানটা জানি, আণবিক ভর 32, আর এর মানটা দেওয়া আছে 8.3 × 10⁻⁷, 8.3 × 10⁻⁷, সিজিএস এ আছে 300 বসিয়ে দিবে, আরএমএস বেগ চলে আসবে সেমি পার সেকেন্ড। ওকে, একেবারে ইজি অঙ্ক করবে। 8 দাগের অঙ্কটা দেখো। 8 দাগের অঙ্কটা কোন গ্যাসের উষ্ণতা 77 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 277 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে গ্যাস অণুগুলির গতিশক্তি কি অনুপাতে বৃদ্ধি পাবে? T1 ছিল 77 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে T2 সমান 277 ডিগ্রি সেন্টিগ্রেড করা হচ্ছে। 77 ডিগ্রি সেন্টিগ্রেড হলে গ্যাস অণুগুলির গতিশক্তি কি অনুপাতে বৃদ্ধি পাবে, মানে E1/E2 অনুপাত জানতে চেয়েছে কথা। তার আগে ফার্স্ট এটাকে সিজিএস সেন্টিগ্রেডে আছে, এটা কেলভিন স্কেলে আনতে হবে, 273 যোগ করে কেলভিনে করবে, এটাকেও 277 সঙ্গে 273 যোগ করে কেলভিনে আনবে। অতএব আমরা জানি E সমান 3/2RT, E সমান 3/2RT, তো অতএব কি E এর সঙ্গে T কি ডাইরেক্ট সমানুপাতিক, অতএব E1/E2 সমান T1/T2। জাস্ট দুটো উষ্ণতার কি বলে 7.10 0 হাতে 1, 14 কোনো পাতে 1, 350, এটা 7.10 0 হাতে 1 পাতে 1 550,
মানে 350 বাই 550 কাটাকাটি কত 7 × 5 7 এর 11 হয়ে গেল। তাহলে গতিশক্তির অনুপাত হবে 7 এর 11। এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো সব পরপর করবে। আবার দিয়েছে ধরো 12 দাগের অঙ্কটা দেখো। সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিলিয়াম গ্যাসের প্রতি গ্রাম অণুর গতিশক্তি নির্ণয় করো। তো আমার টি সমান দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 27 প্লাস 273 সমান 300 কেলভিন উষ্ণতায় হিলিয়াম গ্যাসের প্রতি গ্রাম অণুর গতিশক্তি, মানে 1 গ্রাম অণুর গতিশক্তি সমান কত? 3/2 8t। ব্যাস বসিয়ে দিবে। 3/2 ইন্টু আর এর মানটা দেওয়া আছে 8.3 ইন্টু 10⁻7 আর টি দেওয়া আছে 300। এত গতিশক্তি এত আর এককে হবে, ঠিক আছে? আর এককে। আর তুমি জুল এককে যদি করো তাহলে 8.3 গুণ করার দরকার নাই, তাহলে শুধু এই 10⁻7 গুণ করার দরকার নাই, তাহলে জুল এককে চলে আসবে, ক্যালকুলেটর বসাবে হয়ে যাবে। ওকে, এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো সব পরপর করবে, অসুবিধা থাকে নাই, ঘরে একটু দেখবে। হ্যাঁ, ঠিক আছে।